আমি ২ দিন ধরে এই বইটা পড়ছিলাম, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই বইটা পড়ার মাঝেই বেশ কয়েকটি ঘটনা অলরেডি ঘটে গেছে বাংলাদেশে, আপনারা হয়তো জানেন ফেসবুকের কল্যাণে। সেটা হচ্ছে যে তোহার রহমান, একটা মেডিকেল স্টুডেন্ট, সে অলরেডি একটা পোস্ট দিয়েছিল রাফসানদার ছোটো ভাইকে নিয়ে। এটার এগেনস্টে আবার সালমান মুক্তাদির একটা পোস্ট দিয়েছে। তার প্রেক্ষিতে বাংলাদেশের অসংখ্য মানুষ এটা নিয়ে দুই ভাগে ভাগে বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে, এবং অলরেডি আমরা রাফসানের একটা পোস্ট দেখেছি গতকাল, যে এই বিষয়গুলো আসলে যেভাবে চলছে, আমি কখনো এই প্রাসঙ্গিক বিষয়গুলো বা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলি না, বাট আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে যে কথা উঠেছে সেটা একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন তোহার রহমান যে স্ট্যাটাসটা দিয়েছিল, সেখানে সে বলেছে রাফসানদার ছোটো ভাই তার বাবাকে অডি কার গিফট করলো, আর ওইদিকে আমার এক বড় ভাই বাসে করে বিএসএমওতে যায় অনকোলজি রেসিডেন্সি করতে। আসলে কি ভাই, পড়ালেখাটা আমার কাছে এখন ওভার রেটেড লাগে। এই যে একটা স্ট্যাটাস, সেই স্ট্যাটাসকে যদি আপনি চিন্তা করেন যে আসলে এই স্ট্যাটাসটা কীভাবে দেওয়া হয়েছে এবং এটার মিনিংটা আসলে কী, এটা আপনি চাইলে বিভিন্নভাবে মিনিংটা বের করতে পারেন। বাট আমার কাছে মনে হয় সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে মিনিং, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব যে কোন বিষয়টাকে আসলে তোহার রহমান বোঝাতে চেয়েছিল, এবং সেটার এগেনস্টে যে সালমান মুক্তাদির যে পোস্টটা দিয়েছে সেখানে তিনি যে কথাটা বলেছেন যে অ্যাপ্রন পরে প্রোফাইল পিকচার দিলেই ভালো ডক্টর হওয়া যায় না, মেডিকেল সেক্টর করাপ্টেড বলে কমপ্লেন করতেছে, রাফসানকে ছোট করে কথা বলতেছে, এডুকেশন সিস্টেমকে ব্লেম দিচ্ছে। ভাই, just because you couldn't make it doesn't automatically make everyone else corrupted and unworthy. Complaining is a qualification, so we qualified rather than complaining like a child. এই যে একটা পোস্ট যেটা সালমান দিয়েছে, সেটারও একটা ব্যাখ্যা আমার কাছে মনে হয় খুবই সুন্দরভাবে দেওয়া যায়। বাট সোশ্যাল মিডিয়াতে যে ব্যাখ্যাগুলো আমি দেখতে পাচ্ছি, সেই ব্যাখ্যাগুলো নিয়ে মনে হলো যে বাংলাদেশের মানুষ একটা হচ্ছে স্রোতের সাথে গা ভাসিয়ে সেটাকে নিয়ে চলছে। প্রথমে যদি আসি যে তোহার রহমানের যে স্ট্যাটাসটা ছিল, সেই স্ট্যাটাসটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথমত সে রাফসানদা ছোটো ভাইয়ের সম্পর্কে বলেছে যে অডি কার গিফট করলো, এটা একটা নিয়ে সুন্দর একটা ব্যাখ্যা করা যায়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তারই এক পরিচিত বড় ভাই বিএসএমওতে যিনি রেসিডেন্সি কোর্সে আছে, তার একটা দুঃখের বা তার যে এখন করুণ পরিস্থিতি বা তার যে এখন বর্তমান অবস্থা সেটা ব্যাখ্যা করেছেন, এবং শেষে তিনি একটা পড়াশোনা রিলেটেড একটা কথা বলেছেন। 3টার ব্যাখ্যাই কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায়। আমার মনে হয় যে এই যে স্ট্যাটাস, একটা সুন্দর একটা স্ট্যাটাস, এটা দিয়ে আমাদের একটা সমাজের একটা সুন্দর দিক উপস্থাপন করা হয়েছে, যেটা অনেকেই হয়তো বোঝেনি। প্রথমে আসি যে প্রথম লাইনের ব্যাখ্যা, সেটা হচ্ছে রাফসানদা ছোটো ভাই এই যে অডি কার গিফট করা, এটা হচ্ছে প্রথমে যদি একটু চিন্তা করে দেখি, রাফসান হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। সে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে এখন চিনে। তার যে চিন্তা ভাবনা বা তার যে ইনকাম সোর্স, সেটা একটা অন্য একটা প্রফেশন, এবং সেখানে তিনি যে তার বড় ভাইয়ের কথা বলেছেন, তিনি একজন পেশায় ডাক্তার, এবং তিনি পিজি হসপিটালে অঙ্কোলজিতে আছে যে রেসিডেন্সি কোর্সে, সেটার সাথে সাংঘর্ষিক কিনা। যদি আপনি বিভিন্নভাবে চিন্তা করেন, সাংঘর্ষিক তো অনেকভাবেই ধরা যায়, কিন্তু এই বিষয়টা আপাতত সাংঘর্ষিক মনে হচ্ছে না এই কারণেই যে, প্রথমত যদি বলি যে ডাক্তার বাংলাদেশের বা পৃথিবীর মোস্ট ফার্স্ট ক্লাস সিটিজেন হচ্ছে যারা ডাক্তার সমাজ। এই ডাক্তাররা হচ্ছে এত সহজেই গড়ে ওঠে না। একটা ডাক্তারের পিছনে একটা দেশের প্রচুর অর্থ ব্যয় হয়, একটা শ্রম ব্যয় হয়, এবং পরিবার থেকে শুরু করে পার্সোনাল লাইফের অনেক স্ট্রাগল করার মাধ্যমে একটা মানুষ ডাক্তার হয়। ডাক্তার হওয়া যে এত সহজ এত তাও না। আবার যদি অন্যদিকে কথা বলি যে রাফসান যেরকম কন্টেন্ট ক্রিয়েশন করে যে লেভেলে চলে গেছে, সেই লেভেলে সবাই যেতে পারে সেটাও না। তারও এখানে বিভিন্ন ধরনের পরিশ্রম আছে, ডেডিকেশন আছে, চিন্তা ভাবনা আছে, সে তার কোয়ালিফিকেশন কাজে লাগিয়ে সে হয়তো এমন একটা পর্যায়ে গিয়েছে যখন তার কাছে মনে হয়েছে যে সে একটা অডিগার গিফট করার মতো। এখন আমি যদি একটা আমার মতো মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করি, বা বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা মধ্যবিত্ত পড়াশোনা করে বেড়ে উঠছে একটা স্ট্রাগল লাইফ নিয়ে, তাদের চিন্তা ভাবনা কী থাকে? তাদের চিন্তা ভাবনা থাকে, সে হয়তো দেখেছে একটা ঈদের মধ্যে, 2টা ঈদের মধ্যে তার মা বাবার
কেউ ভালো কোনো কাপড় বা জামা কাপড় না নিয়ে তারা তাদের ছেলে সন্তানকে এদের মধ্যে খুশি করার জন্য কাপড় চোপড় গিফট করে থাকে, কিন্তু তারা নিজেরা নিয়ে থাকে না। এটা হয়তো বাংলাদেশের অধিকাংশ যারা মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠছে তারা এইসব বিষয়গুলো দেখে থাকে। সেক্ষেত্রে তাদের মধ্যে মনের মধ্যে একটা মনোবাসনা তৈরি হতেই পারে যে সে যখন একটু বড় হবে, টাকা আর্ন করবে, সে সবাইকে নিয়ে তাদের পরিবারের চাহিদাটা মেটানোর চেষ্টা করবে, বাবা মাকে গিফট করবে, অন্তত অ্যাটলিস্ট একটা তাঁতের শাড়ি হলেও ঈদের মধ্যে যেন কিছু একটা গিফট করে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে পারে। কিন্তু রাফসানের যে বিষয়টা, রাফসানের ভিডিও দেখে যেটা দেখা যায় সেটা হচ্ছে সে যে স্ট্রাগল লাইফে বড় হয়েছে বা যে ফ্যামিলিতে সে বড় হয়েছে, যেরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে সে সেখানে দেখেছে তার বাবা মা স্ট্রাগল করে যাচ্ছে কিছুটা হলেও, এবং তার যে স্ট্রাগলটা তা হয়তো সে একটা সময় তাদের একটা গাড়ি ছিল যে গাড়িটা তারা কোভিডের কারণে বিক্রি করে দিতে হয়েছে, তাদের আর্থিক ফিনান্সিয়াল কন্ডিশন যে কারণেই হোক, সে তার তখন তার একটা মনে তৈরি হয়েছে যে সে যখন টাকা ইনকাম করবে, যেহেতু তার বাবা মা তাদের একটা নিজস্ব গাড়ি ছিল সেটা বিক্রি করে দিয়েছে, সে তাদের একটা গিফট করবে। এটা খুব সুন্দর একটা ধারণা, এবং এই সুন্দর স্বপ্ন সেটা দেখার পিছনে তার হয়তো অনেক শ্রম ছিল। সে হয়তো টাকা পয়সা অনেক দিন যাবৎ জমাচ্ছে যে একটা গাড়ি কেনার জন্য, আলটিমেটলি সে এটা দিয়েছে। এখন কথা এখানে দিয়েছে যে হ্যাঁ, এইটার পরে যে সমস্যাটা সেটার আসলে মিললি এখন তোহার যে স্ট্যাটাসটা দিয়েছে যে রাফসানকে নিয়ে ডাক্তার সমাজের একটা কম্পারিজন, সেটা কি আসলে রাফসানকে ছোটো করার জন্য? আমার কাছে মনে হয় কোনোভাবেই রাফসানকে ছোটো করা হচ্ছে না এইখানে, বাট এইখানে সে একটা পাল্লার মাধ্যমে বোঝাতে চাচ্ছে যে যে সিটিজেন বা একটা নাগরিক বা একটা স্পেশাল প্রফেশনাল লোক বাংলাদেশে যে পরিস্থিতিতে থাকা উচিত সে পরিস্থিতি নেই। একটা ডাক্তার, এখন একটা ফার্স্ট ক্লাস নাগরিক যে ডাক্তার, তার আসলে কোন পজিশনে থাকা উচিত? একটা ডাক্তার সে তার পড়াশোনা করার পর, স্ট্রাগল করার পর, 5-6 বছর স্ট্রাগল করার পর তার যে লেভেলে থাকা উচিত, তার যে একটা মর্যাদা হওয়া উচিত, সেটা কিন্তু বাংলাদেশে এখন নেই বলতে গেলে। আপনারা হয়তো রিসেন্টলি দেখেছেন যে শাহবাগে আন্দোলন হচ্ছে, রেসিডেন্ট ডাক্তার যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা, তারা বেতন ভাতা বৃদ্ধি করার জন্য আন্দোলন করছে। কেন তাদের এই কাজটা করতে হবে? তারা তো তাদের কাজ ছিল রুগী দেখা, রুগীকে তাদের সার্ভিসটা দেওয়া, পেশেন্টের কমপ্লেনগুলো দেখা, ওই সময় পেশেন্ট রিসিভ করা, এবং তাদের অনেকগুলো কাজ ছিল যে কাজগুলো তারা রেখে তারা বাধ্য হয়েছিল শাহবাগে এসে তাদের যে দৈনন্দিন একটা কষ্ট, সেই কষ্টের কথা জানাতে। এই প্রেক্ষিতে কিন্তু যদি আপনি চিন্তা করে দেখেন যে একটা রেসিডেন্ট ডক্টর সে আসলে কীভাবে জীবন কাটাচ্ছে। চলে গেল সাদে এসে ভিডিও করতে হচ্ছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা ডাক্তার সে হচ্ছে ফার্স্ট ক্লাস নাগরিক, যে কোনো একটা দেশের ফার্স্ট ক্লাস নাগরিক। সে যদি এমবিবিএস পাস করার পর তার যে যোগ্যতা হয়, সে যোগ্যতায় সে চাইলেই ইজিলি তার ফ্যামিলি সহ তার নিজের চলার জন্য যে টাকাটা দরকার হয় সেটা ইজিলি আর্ন করতে পারে। কিন্তু তারপরেও যখন একটা ডাক্তার একটা বিষয়ে যখন বিশেষজ্ঞ হয়, সেটা কিন্তু একটা দেশের সম্পদ। একটা পার্টিকুলার একটা ডাক্তার যদি সে অনকোলজিতে পড়াশোনা করে বা অনকোলজিতে ডিগ্রি নেয়, অথবা সে একটা কোনো সার্জারি বিষয়ে নিউরো সার্জন হলো, অথবা সে প্লাস্টিক সার্জন হলো, অথবা যদি আমি বললাম যে সে কোনো একটা কোর্সে এমডি করলো বা এফসিপিএস করলো, সেটা কিন্তু একটা দেশের সম্পদ। তো সেই দেশের সম্পদ যখন রাস্তায় নেমে আসে শুধুমাত্র তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। একটা রেসিডেন্স ডক্টরের কেন বেতন ভাতা মাত্র 20,000 টাকা হবে? যেখানে আপনি অবশ্যই চাইবেন যে আপনার যে ছেলে সন্তান ডাক্তার হয়ে গেছে অলরেডি, তার থেকে আপনি চলার জন্য যে টাকাটা দরকার সেটা অবশ্যই তার থেকে আপনি চাইবেন। কিন্তু একটা রেসিডেন্ট ডক্টর, যে ট্রেনি ডক্টর, সে যখন 20,000 টাকা বেতন পায় বা 20,000 টাকা ভাতা পায়, সেই ভাতা দিয়ে কিন্তু হয় না, কিছু হয় না। তখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে অন্য কোথাও ডিউটি করবে বা অন্য হসপিটালে কাজ করবে, সেটা কিন্তু আসলে রেসিডেন্ট ডক্টর অবস্থায় খুব একটা সহজ হয় না। রেসিডেন্ট ডক্টর মানে কি সেটা আপনি হয়তো আমার বাংলাতে আর বোঝানোর প্রয়োজন নেই যে রেসিডেন্ট ডক্টর মানে কি। তো সেই প্রেক্ষিতে এই যে ঘটনাগুলো বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে ডাক্তারদের মর্যাদা নেই, ডাক্তারদের বিভিন্ন সময় প্রশস্ত করা হচ্ছে, সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু আমাদের যে ছোটো ভাই তোহার রহমান, সে কিন্তু এই সেকেন্ড কথাটা রেখেছিল। থার্ড কথাটা সে লিখেছে যে আসলে কি ভাই, পড়ালেখাটা আমার কাছে এখন ওভাররেটেড লাগে। এইটার বলারও একটা যুক্তি আমরা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। একটা বিষয় আপনি চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে আপনি বোর্ড থেকে পাশ করা একটা ইঞ্জিনিয়ার, আর একজন ঢাকা মেডিকেল থেকে পাশ করা একটা ডাক্তার, বা যে কোনো বাংলাদেশের মেডিকেল থেকে পাশ করা একটা ডাক্তার,
আরেকজন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সে হয়তো সবচেয়ে তলানির যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট নিয়ে বের হওয়া একটা স্টুডেন্ট। তাহলে এই 3 ক্যাটাগরির মানুষ যখন সবাই কিন্তু তাদের সামাজিকভাবে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু তাদের একটা ক্লাস মেনটেন অবশ্যই হওয়া উচিত। কীভাবে হওয়া উচিত? যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তার কিন্তু যে ডিমান্ডটা হওয়া উচিত, যে ডাক্তারি পড়াশোনা করছে তার যে ডিমান্ডটা হওয়া উচিত, এবং যে একটা পিওর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তার একরকম ডিমান্ড হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে আপনার কী করতে হবে? আপনি যখন একটা সরকারি চাকরি নিতে চান সেক্ষেত্রে সবাইকে বিসিএস দিতে হবে। কীভাবে বিসিএস দিতে হবে? এখন যে ডাক্তার সে যদি একটা সরকারি ডাক্তার হতে চায়, এখন যে ইঞ্জিনিয়ার সে যদি একটা সরকারি কোনো একটা জবে ঢুকতে চায়, বা যে পিওর সাবজেক্টে সবার তলানি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সে যদি একটা জব পেতে চায় তাহলে সবারই একটা পরীক্ষা হচ্ছে কি বিসিএস পরীক্ষা। এখন আপনি চিন্তা করে দেখেন, একটা ডাক্তার সে সারা জীবন বা তার মেডিকেল লাইফের সময়টাতে সে মেডিকেল রিলেটেড পড়াশোনা করছে, 5-6 বছর যে জ্ঞানটা অর্জন করছে সেটা মেডিকেল রিলেটেড জ্ঞান। এখন সে যদি বিসিএস পরীক্ষা দিতে চায় তাহলে তাকে কী পড়তে হবে? তাকে পড়তে হচ্ছে বাংলা, নত্যবিধান, সত্যবিধান, কারক বিশ্লেষক, এইসব পড়াশোনা করতে হচ্ছে, তাকে সাধারণ জ্ঞান পড়তে হচ্ছে, তাকে ম্যাথ করতে হচ্ছে, তাকে এই আনুষঙ্গিক মানে বিসিএসের জন্য যে প্রিপারেশনটা নেওয়া দরকার সেটা নিতে হচ্ছে। সেখানে কিন্তু মেডিকেল রিলেটেড কোনো প্রশ্ন হয় না। মেডিকেল রিলেটেড কিন্তু কোনো প্রশ্ন সেখান থেকে ব্রিলিতে যদি আমি সাধারণ বিসিএসের কথা বলি সেটা কিন্তু হয় না। তাহলে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে ডাক্তারদের স্পেশাল বিসিএস হয়, স্পেশাল বিসিএসটা যদি ধরা হয় তা একটা চাকরির লাইফে, বাংলাদেশের চাকরির লাইফও খুব একটা বেশি না। সেই চাকরির লাইফের মধ্যে যে বয়সটা, এই বয়সের মধ্যে হয়তো ভাগ্য ভালো থাকলে 1বার বা 2বার পেতে পারে, কিন্তু সেটাও যে পিওরলি মেডিকেল রিলেটেড প্রশ্ন হয় সেটাও কিন্তু না। সেখানে কিন্তু আপনার নন মেডিকেল বাইরে থেকে প্রশ্ন আসে। এখন আমি একটা ডাক্তার 5-6 বছর পড়াশোনা করে হলাম, আমি ইন্টার্ন করলাম, সেখানে আমার প্রশ্নটা আমি যে মেডিকেল সেক্টরে যাব সেই প্রশ্নটা কেমন হওয়া উচিত? আমি লাইক আমার চেম্বারে একটা এমআইয়ের পেশেন্ট আসলো, আমি যদি এমআইয়ের পেশেন্টটার তার সাইন সিমটম বা ইনভেস্টিগেশন থেকে যদি তাকে ডায়াগনোসই না করতে পারি, সে আমার সামনে ভুল একটা ডায়াগনোসিসের কারণে যে মারা যায়, সেটা কি আমি ওই বিসিএসের জন্য যে প্রিপারেশন নিচ্ছি, বাংলা হোক ইংলিশ হোক যেগুলো পড়ে, সেটার সাথে কি এটা যাচ্ছে কোনোভাবে? আমি যদি এখন কারক বিভক্তি পড়ি, সেটা দিয়ে কি আমি এমআই ট্রিটমেন্ট করতে পারবো না। তাহলে এই যে সিস্টেম লস বা সিস্টেমগুলোতে একটা ঝামেলা, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে, ওভার রেটেড লাগে। যে এখন আপনি তাহলে আপনার যে আবার যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা যদি নিয়ে, একটা ছেলে বা একটা মেয়ে যে বোর্ড থেকে পাশ করছে বা বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, সারা জীবন সে তার সময়টাতে সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, এখন সে যদি একটা সরকারি চাকরি নিতে চায় সে তারও সেমভাবে এই পড়াশোনাগুলো করতে হয়, কিন্তু সেটাও কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে তার জন্য। কিন্তু তার যদি প্রশ্নগুলো এরকম হতো, লাইক সে একটা সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে, তাহলে তার প্রক্রিয়াটা সেটা যদি ওই রিলেটেড হতো তাহলে কিন্তু তাকে তার মেধাটা যাচাই করা যেত। ঠিক সেইমভাবে আমার যারা ডাক্তার নিয়োগ হবে সেই ডাক্তারের পরীক্ষাটা যদি ডাক্তারদের মতো হয় বা ডাক্তারি রিলেটেড হয়, তাহলে তো আপনি একটা সুন্দর বা আপনি একটা মেধাবী ডাক্তার পাবেন। এখন বাংলাদেশে কী হচ্ছে দেখেন, অধিকাংশ যারা মেধাবী তারা কিন্তু দেশে থাকতেছে না, তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে। বাংলাদেশের মোস্ট অফ দ্য ভালো ভালো যে মেডিকেল বা ভালো ভালো যে ভার্সিটি থেকে পাশ করা অধিকাংশ স্টুডেন্ট বাংলাদেশে এখন আর থাকতে চায় না। কিসের জন্য? যে শ্রমটা দিয়ে পড়াশোনা করছে তাদের ওই শ্রমের এখন মূল্য নেই, তাদেরকে অন্যভাবে গাইড করে দেশে বেঁচে থাকতে হবে, দেশে চাকরি করতে হবে অন্যভাবে। সেটা হচ্ছে মামা খালুর থেকে শুরু করে যে সিস্টেমের ব্যাপারটা আমি বললাম, এই সিস্টেমকে ধরে আগাতে হবে। এখন আমি একটা মেডিকেল স্টুডেন্ট, আমি যদি বিসিএস পরীক্ষা দিতে চাই তাহলে আমার ইন্টার্নি শেষ করার পর আমি পিওরলি তাহলে আমি আমার প্রিপারেশনটা নেওয়া শুরু করতে পারবো আমি 5-6 বছর পড়াশোনা করার পর। কিন্তু যে একটা নর্মাল ভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে সে কিন্তু চাইলে তার ফার্স্ট ইয়ার থেকেই বিসিএসের প্রিপারেশন নিতে পারে, যেটা একটা ইঞ্জিনিয়ারিং পড়া স্টুডেন্ট বা একটা মেডিকেল পড়া স্টুডেন্ট কিন্তু নিতে পারে না। তাহলে এই যে একটা সবগুলোর সাথে আমার স্টুডেন্ট যেটা পড়বে, এ ক্যাটাগরি স্টুডেন্ট সেটাই পড়বে এবং ডি ক্যাটাগরি স্টুডেন্ট সবই একই পড়ে একইভাবে নিয়োগ হবে, একইভাবে পরীক্ষা হবে, সেটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে হলো না। এই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের পড়াশোনা কিন্তু এখন ওভাররেটেড বলা যেতেই পারে। যদি এরকম হতো যে যারা ডাক্তার যাবে তাদের একটা আলাদা সার্কুলার হবে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে যাবে তাদের আলাদা একটা সার্কুলার হবে, যারা টিচিং প্রফেশনে যাবে, আপনারা যারা টিচিং প্রফেশন যেটা আগে হাতে কলমে এখন শুধু আদর্শ
প্রফেশন বলা হয়, শুধু হাতে কলমেই খাতায় লেখা থাকে, কিন্তু বাস্তবিক অর্থে এখন সেটা মানে আদর্শ প্রফেশন ধরা যায় না। কারণ এখন মানুষ কেউ সহজে টিচার হতে চায় না। কেন? কারণ হচ্ছে আমাদের সিস্টেমের সমস্যা। আমরা সম্মানে পাবো না। আমরা অধিকাংশ যে আমি ডাক্তার হচ্ছি, আমি প্রফেশন সুইচ করে দেখা যায় বিসিএস দিয়ে আমি পুলিশে চলে যাচ্ছি, আমি ক্যাডারে চলে যাচ্ছি, আমি প্রশাসনে চলে যাচ্ছি। দেখা যায় কেন যাচ্ছি? আবার যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তারা ইঞ্জিনিয়ার না হয়ে তারা প্রশাসনে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ ওখানে ক্ষমতা আছে, ওখানে ক্ষমতা আছে। বাংলাদেশের ক্ষমতাটা খুব ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে বেঁচে থাকতে হলে, বাংলাদেশে চলতে গেলে, যে কোনো একটা কাজে যখন আপনি সরকারিভাবে আটকে যাবেন, সরকারি একটা কাজ করতে যাবেন, সেটা ভূমি থেকে শুরু করে বিভিন্ন কাজে দেখবেন যে আসলে আপনার ক্ষমতাটা কেন প্রয়োজন। এই কারণে মানুষ এখন ক্ষমতার দিকে আগাচ্ছে, টাকা, ক্ষমতা, এই দিকে আগানোর কারণে বাংলাদেশে কিন্তু এখন যে মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু তাদের মেধাটা কাজে লাগানোর সুযোগ পাচ্ছে না। ভালো ডাক্তার গড়ে উঠছে না, ভালো নাগরিকও গড়ে উঠছে না। হয় যে তোহার রহমান ভাই যে স্ট্যাটাসটা দিয়েছিল, এই স্ট্যাটাসের মিনিংটা এটাই হওয়া উচিত। এখন যদি আমি একটা বিষয় ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে সালমান মুক্তাদির ভাই তিনি যে পাল্টা উত্তরটা দিয়েছেন, সেটা হয়তো রাফসানের ফ্রেন্ডশিপের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, তিনি কেন এটা দিয়েছেন আমি জানি না। তিনি প্রথমে বলেছেন অ্যাপ্রন পরে প্রোফাইল পিকচার দিলেই ভালো ডক্টর হওয়া যায় না। এই যে প্রথমে যে তিনি একটা কথা বললেন, এটা কিন্তু চরম লেভেলের একটা অপমানজনিত একটা কথা। মানে অ্যাপ্রন পরে যদি আপনি প্রোফাইল পিকচার দেন তাহলে একটা ভালো ডক্টর হওয়া যায় না। এটা দিয়ে কিন্তু একটা ডাক্তার সমাজকে আপনি খুবই ছোট করলেন। এই কথাটা কিন্তু আরও সুন্দরভাবে বলা যেত, হয়তো আর একটু সুন্দর ওয়েতে, যেটা আমরা প্রথমে আমাদের কানের মধ্যে একদম কটু কথা হিসেবে লাগতো না। যে অ্যাপ্রন পড়লে প্রোফাইল পিকচারটা দেওয়ার সাথে কিন্তু রিলেটেড নাই। একটা ডাক্তার বা একটা মেডিকেল স্টুডেন্ট, সে যখন মেডিকেলে পড়াশোনা করে, সে কিন্তু কিছু না জেনে ডাক্তার হয় না। এটার মিনিং হচ্ছে যে যারা অ্যাপ্রন পরে এবং যারা প্রোফাইল পিকচার দেয় তারা অধিকাংশই খারাপ ডাক্তার হয়। এটা যদি আমি বাহ্যিক রূপটা দিই বা এটা যদি স্ট্রেট যে অর্থটা আসে সেটা, কিন্তু এটা কিন্তু আরও সুন্দরভাবে প্রেজেন্ট করে বলা যেত, কিন্তু যেটা হচ্ছে সালমান ভাইয়া বলেনি। আমি সালমান ভাইকে পুরো রেসপেক্ট রেখে কথাগুলো বলছি। আর এটা দিয়ে আরেকটা বিষয় আমি সালমান ভাইকে বলতে চাই বা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, সেটা হচ্ছে যারা ডাক্তারিতে পড়াশোনা করে বা যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তারা চাইলেই কিন্তু কোনো এমনিতেই পাশ হয়ে যায় ব্যাপারটা এরকম না। আপনাকে পূর্ণাঙ্গ জাজ করা হবে, পূর্ণাঙ্গভাবেই বিভিন্ন ওয়েতে জাজ করা হয়। রিটেন থেকে শুরু করে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে শুরু করে ভাইভা থেকে শুরু করে বিভিন্নভাবে আপনাকে জাজ করার মাধ্যমে আপনাকে ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং যারা ডাক্তার হচ্ছে তারা যে কিছু জানে না এরকম কিছু না, এবং আপনাকে পার্টিকুলার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেই ডাক্তার বানানো হচ্ছে। সুতরাং সে ডাক্তার হওয়ার পর প্রোফাইল পিকচার অ্যাপ্রন পরে দিক বা অ্যাপ্রন না পরে দিক, সে কিন্তু সব কিছু জেনেই তার স্ট্যান্ডার্ড লেভেলটা মেনটেন করেই সে ডাক্তার হচ্ছে। তো এইভাবে কাউকে ছোটো করে কথাটা আমার মনে হয় বলা উচিত হয়নি। আরেকটা বিষয় বলছে যে মেডিকেল সেক্টর করাপ্টেড, সব জায়গায় করাপশন আছে, কিন্তু এইখানে মেইনলি তোহার রহমান করাপশনের কথাটা নিয়ে আসতে চায় নাই। সে দুর্নীতির কথাটা না বলে সে হয়তো ইন্ডিকেট করতে চেয়েছে বাংলাদেশের পড়াশোনার সিস্টেমগুলোকে, এই সিস্টেমগুলোকে সে যে কথা বলতে চেয়েছে সেটা হয়তো আপনি বুঝেননি। যদিও আপনি বলেছেন এডুকেশন সিস্টেমকে ব্লেম দিচ্ছে, এডুকেশন সিস্টেমটা ব্লেম দিচ্ছে বললে ডিরেক্ট বলা যাচ্ছে না, কিন্তু এডুকেশন সিস্টেমটা যদি আরেকটু সুন্দরভাবে সাজানো যায় সেটা খুবই ভালো হয়। যেমন আমি যদি বলি যে আমার মাথা ব্যথা হচ্ছে বলে আমি মাথা কেটে ফেলবো, তাহলে কিন্তু এটার সলিউশন হলো না। তাহলে আমার মাথা ব্যথা হচ্ছে বলে কি আমার আগে জানতে হবে মাথা ব্যথা কেন হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, কী সিমটম, কী সাইন, ওইটা দেখে আমার ট্রিটমেন্ট করতে হবে। সেটা আগে আমি মেডিসিনে ট্রাই করবো, মেডিসিনে না ট্রাই করলে আমার যদি সার্জিক্যাল প্রবলেম হচ্ছে সার্জিক্যাল প্রবলেমে যাব, সলিউশনের দিকে যাব, তাহলে আমাকে ওইভাবে যেতে হবে। এখন মাথা ব্যথা হচ্ছে বলে যে মাথা কেটে ফেলবো সেটা না। এখন যে সিস্টেমটা, এডুকেশন সিস্টেমটা এরকম হচ্ছে যে এখন এডুকেশন সিস্টেমটা হচ্ছে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ধাপগুলো পার না করেই আমাদের অধিকাংশ সিদ্ধান্তগুলো সবচেয়ে লাস্ট স্টেজের সিদ্ধান্তগুলো চলে আসছে। মাঝখানে যে এডুকেশন সিস্টেমের গ্যাপটা রয়ে যাচ্ছে সেটা কিন্তু কেউ দেখতে চায় না বা সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। এই কারণেই লাস্টে আরও কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে যে তোহার রহমানকে ইন্ডিকেট করেই তিনি বেশ কিছু কথা বলেছেন। আমার কাছে মনে হয় না যে সেটা এত সঙ্গত ছিল, বা উনি চাইলে আর একটু সুন্দরভাবেই অ্যান্সারগুলো দেওয়া যেত। মোস্টলি এখন আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে রাফসানের হয়তো অলরেডি ভিডিও আপনারা দেখেছেন যে তার যে ঋণ খিলাপের, বাবা মার ঋণ খিলাপের ব্যাপারটা, এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে এখন অনেকভাবেই অনেকজন কথা হচ্ছে যে বাবা মাকেও যদি আপনি গিফট করেন, সেটা নিয়েও এখন আজকাল ভাইরাল হতে হচ্ছে।
কিন্তু বিষয়টা হচ্ছে ইমোশনালি নিতে হবে না। আমি যদি বিষয়টাকে পার্সোনালি দেখি, তাহলে কীভাবে দেখা যায় সেটা হচ্ছে, এটা যেহেতু রাফসানের ফ্যামিলিগত ইস্যু, আমার কাছে মনে হয় যে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা সোশ্যাল মিডিয়াতে অনেক পরিচিত মানুষ, তাদের অন্তত কিছু জায়গা হলেও যে কোন জায়গায় থামতে হবে এটা জানা উচিত, বা কোন জায়গায় আমাকে একটু গ্যাপ নিতে হবে। যেমন পার্সোনাল লাইফের সাথে যদি আমি সোশ্যাল লাইফ সব গুলিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার সাথে মানুষের যে একটা সম্মানবোধ, রেসপেক্টের জায়গা, সেটা কিন্তু নষ্ট হওয়া শুরু হবে। যেমন ওর সব কিছুই পার্সোনালি, কিন্তু পার্সোনাল বিষয়গুলো কিন্তু আমরা চাইলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া উচিত নয়। কিছু জায়গা হলেও একটু গ্যাপ রাখা উচিত, একটু দূরত্ব মেনটেন করা উচিত। তাহলে হয়তো যারা তাদের ভিউয়ার্স আছে বা ফলোয়ার্স আছে, তারা হুট করেই তারা কোনো একটা মতামত বা কোনো একটা কমেন্ট তাদের কারো এগেইনস্টে ছুড়ে দিতে পারবে না। তো আমার কাছে মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের পার্সোনাল লাইফ এবং তাদের সোশ্যাল লাইফ দুইটার মধ্যে কিছুটা হলেও একটা ব্যারিয়ার রাখা উচিত। আর যে বিষয়টা এখন চলতেছে সেটা হচ্ছে, রাফসান সে একটা স্টেটমেন্ট দিয়েছে ভিডিওতে যে সে ওয়েট করতেছে যে তাদের কোর্ট থেকে জানানো হবে যে তারা কত টাকা পাচ্ছে, এবং সেটা তারা দিতে সক্ষম এবং তারা সেটা পে করে দিবে। হয়তো এটা হচ্ছে পুরোপুরি একটা বিচারাধীন অবস্থায় আছে, সেটা যে কারণেই হোক, মানুষেরই ভুল হয় বা যেভাবেই হোক, তারা যেহেতু একটা বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে আছে, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আইনগত যে ব্যবস্থা, তা সেখান থেকে সুন্দর একটা ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই হিসেবে অবশ্যই তারাও চেষ্টা করবে তাদের সেই জায়গা বা ঋণ খিলাপের যে বিষয়টা চলে আসে সেটা দ্রুত সমাধান করার জন্য। এখন এই বিষয়টাতে আমার কাছে মনে হয় না যে খুব বেশি এই বিষয়টা নিয়ে আরও বেশি কথা বলা উচিত। কারণ হচ্ছে, বাংলাদেশে কথা বলার মতো অনেক টপিক আছে যেগুলো নিয়ে আমরা আসলে কথা বলি না। বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে তাপমাত্রার বিষয়টা, এটা কিন্তু 10-15 বছর আগেও এতটা কঠিন ছিল না যেটা এখন হচ্ছে। কেন হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু গবেষণা নেই বাংলাদেশে। আমি একটা পোস্ট দেখলাম যে বাংলাদেশের অনেক কান্ট্রি আছে যারা পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে, কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে পারমাণবিক লুঙ্গি। যদিও কথাটা হাস্যকর, কিন্তু এটা দিয়ে কিন্তু অনেক কিছু বোঝানো হচ্ছে বাংলাদেশের। যদিও যে ইন্টারনাল বিষয়গুলো বা বাংলাদেশের মানুষের যে রুট লেভেল থেকে শুরু করে মানুষের চিন্তা ধারণা এখন কোথায় চলে আসছে, সেই চিন্তা ধারণা কিন্তু একটা ব্যাপক একটা ইঙ্গিত এই কথার মাধ্যমে দিয়ে যাচ্ছে। এর সম্পদ, দেশের যারা মানুষ, দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা সম্পদ আছে, তাদের ভাবে ইউজ করাটা জানতে হবে। এখন আমি যদি বলি যে মাশরাফি এসে যেরকমভাবে মুস্তাফিজকে বা তাসকিনকে ইউজ করতো, তারপরে মাহমুদুল্লাহ এসে সেটা ইউজ করতে পারে নাই, কিন্তু অস্ত্র তো একই আছে, কিন্তু তারা কিন্তু ইউজ করতে পারে নাই। এখন ডিপেন্ড করে যে আপনি কিভাবে একটা মানুষকে দিয়ে কাজ আদায় করবেন, কিভাবে একটা দেশের নাগরিককে আপনি ইউজ করবেন। তো এইগুলা সিস্টেম যদি কিছু পরিবর্তন করতেও হয়, সেটাও করা উচিত। বা এইসব নিয়ে কথা বলা এবার শুরু হলে দেখবেন যে আসলেই যারা আমাদের হর্তাকর্তা আছেন তাদের মধ্যেও একটা চিন্তা আসবে যে কীভাবে একটু সুন্দর করা যায়। তো এই বিষয়গুলোও আসা উচিত।